গল্প তোমাতেই অস্তিত্ব আমার। লেখিকা মিথিলা মাশরেখা ফরওয়ার্ড। রাতে মনে হলো কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমারই পাশে শুয়ে আছে। কারোর শরীরে ঘ্রাণ নাকে লাগছে, যেন সে আমার চুলে মুখ ডুবিয়ে আছে। তার গরম নিঃশ্বাস এসে পড়ছে আমার কানে। আমি শত চেষ্টা করেও চোখ মেলে মানুষটাকে দেখতে পারছি না। রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে আমার চোখে। তাকাতে পারছি না একদম। সে মানুষটার শরীর মৃদু কাঁপছে, ফোঁপাচ্ছে সে। আমার গালে দুফোঁটা পানির স্পর্শ অবধি বুঝলাম আমি, তবু চোখ মেলে তার দেখার সুযোগ পেলাম না আমি। সকালে ঘুম ভাঙতেই দরপড়িয়ে উঠে বসলাম। রাতের কথা মনে পড়তেই গা শিউরে উঠল আমার। কে এসেছিল আমার রুমে? পাশ ফিরে দেখলাম মিশু বেঘরে ঘুমাচ্ছে। ওই ওঠ। হুম। আপু আর একটু। মায়ের দিব, ওঠ। দরকার আছে। পারতাম না সকাল সকাল তোমার ফরমাস কাটাতে। কিছু করতে হবে না তোকে, কথা আছে, ওঠ। মিশু আর মুড়িয়ে কম্বল টেনে কানে বালিশ নিয়ে আরামসে ঘুমালো, যেন আমি ওকে ঘুমাতে বললাম। সকাল সকাল রাগে আমার কান দিয়ে ধোঁয়া না বের করলে ওর চলছিল না। আমি ওর কোমরে চড়ে বসে বললাম, উঠবি নাকি ওয়াশরুমের পানি আনতাম? এক ধাক্কায় ফেলে দিয়ে ও উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কি সমস্যা? কাজ না করে শুয়ে বসে খেয়ে 1000 কিলো নুনের বস্তা হয়ে আমার উপরে আস্ত ভর চাপিয়ে মেরে ফেলবে নাকি? তুই আমাকে ইনডিরেক্টলি মোটা বললি। না, ডিরেক্টলি মোটকু টু দ্য পাওয়ার ইনফিনিটি বললাম। রাগে গা জ্বলছে আমার, দাঁতে দাঁত চেপে অসহ্য করে গেলাম। জোরে শ্বাস ফেলে বললাম, রাতে ওভাবে জড়িয়ে ধরে কাঁদছিলি কেন? ওই তোমার মাথা ঠিক আছে? ওয়েট, এমদাদ আঙ্কেলকে ডাকি। আমি ওর মাথায় চড় মেরে বললাম, রাগাস না আমাকে, বল কি হয়েছে তোর? মিশু মাথায় হাত বোলাতে বোলাতে চেঁচিয়ে বলল, আম্মু গো, ভালো মানুষের দিনকাল নাই গো। বড় মেয়েকে অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে চাওয়ায় তোমার ছোট মেয়ের মার খেয়ে দিন শুরু হলো গো। আমি ওর মুখ চেপে ধরে বললাম, ওই চুপ, নইলে আরও মার খাবে। আপু মারিও না আমারে, পায়ে পড়ি তোমার। আমি রাতে ঘুমাই, কুল কিনারা পাই না। সকালে তোমার কোকিল কণ্ঠের অ্যালার্ম না শুনলে, টেবিল ক্লকের অ্যালার্মে আমার ঘুম ভাঙে না। রাত বেরাতে কান্নাকাটি করবো কেমনে? ওর কথায় যুক্তি আছে, মেয়েটা বড়ই ঘুম পাকলে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি তো নই যে আমি গায়ে কারো ছোঁয়া লাগলেই টের পেয়ে উঠি, বসে পড়ি। কাল আমাকে কেউ ওভাবে ছুলো আর আমি চোখ মিলিয়ে তাকাতেই পারলাম না। হঠাৎ মনে পড়লো আপের ওষুধগুলোর কথা। হতে পারে ওগুলোর সাইড ইফেক্ট হিসেবে ঘুম বেশি হয়। তাহলে রুমে এসেছিল কে? নাকি পুরোটাই আমার মনের ভুল? রাতের ঘটনার ক্লিয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অগোছালোভাবে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে বের হতে দেখলাম বাসার সামনের সিসি ক্যামেরা নামিয়ে নেওয়া হয়েছে। বিষয়টা বুঝলাম না। এগিয়ে যেতে দেখলাম আব্বু দাঁড়িয়ে সেদিনের সিয়াম নামে লোকটার সাথে কথা বলছেন। লোকটা ফর্মাল ড্রেসে ওনার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আব্বুর কথা মনোযোগ দিয়ে শুনছে। আমাকে দেখিয়ে গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে ভিতর থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিল। আব্বু বললেন, সিয়াম যখন এসেছে আর রিয়াও বাসায়, আজ একা একা রিক্সায় না গিয়ে ওর সাথে যাও, ড্রপ করে দেবে ও তোমাকে। কিন্তু আব্বু, আমি একা যেতে পারি। হ্যাঁ জানি, কাল থেকে একাই যেও। আর যখন ও এসেছে যাও ওর সাথে। ওনার সাথে? আব্বু গম্ভীরভাবে বললেন, যাও মিথি। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ গাড়িতে চড়ে বসলাম। সিয়ামও দাঁত কেলিয়ে ড্রাইভিং সিটে বসে গেল। আমার দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাতে পারো? হ্যাঁ, কেন? না মানে বেশিরভাগ মেয়েরাই পারে না। আর তুমি তো গাড়িতে চলাফেরা করো না, এর জন্য আর কি। বেশিরভাগ মেয়ে বলতে কি যে ফিল্মের নায়িকাদের বুঝাইছে তা আমি জানি, মুখ ফুটে বলে ফেললাম। তো চলাফেরা না করলে জানবো না এমন কোনো শাস্ত্রে লেখা? আর বেশিরভাগ মেয়ে মানে আমাকে কি হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো মনে হয় আপনার? উনি একবার আমার দিকে তাকিয়ে বলেন, না না না, তা কেন, এমনি বলছিলাম, বলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিলেন। রাস্তায় নন স্টপ রেডিওর মতো ওই লোকের বকবকানি শুনে আমি ক্লান্ত। ভার্সিটিতে আসতেই গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে চলে আসার সাথে সাথে নীলু দৌড়ে এলো। আমি হেসে ওর হাতে 20 টাকা ধরিয়ে দিলাম। সিয়ামও গাড়ি থেকে নেমে আসলেন।
নীলুকে দেখে বললেন, কি ছোট বাচ্চা, এভাবে ইনকাম করতে হচ্ছে, এই নে, বলে একটা 500 টাকার নোট ওর দিকে বাড়িয়ে দিলেন। নীলু টাকাটা না নিয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, ছোট বলেও যে আত্মসম্মান থাকবে না ওর এমনটা কিন্তু নয়। যদি ফুল কেনেন তবেই টাকা নেবে ও, সেটাও দামের বেশি না। উনি বেশ কয়েকটা গোলাপুর ঝুড়ি থেকে নিয়ে আমার দিকে ধরে বললেন, নাও তবে। ওনার হাবভাব আমার আগে থেকে পছন্দ না। আজ ক্লিয়ার হয়ে গেলাম কি চান উনি। আব্বুকে বলতে হবে বিষয়টা। বললাম, আমি গাছের ফুল হাতে পছন্দ করি না। নীলু টাকাটা ফেরত নিয়ে চলে গেল। সিয়াম কিছুটা রাগী গলায় বললেন, তোরা ইনকাম করুক এটাও চাও, কেউ হাতে না নিক এটাও চাও, কি চাও কি তুমি আসলে? তা আপনাকে বোঝাতে যাবো কেন? এনিওয়ে আসছি আমি, লেট হচ্ছে আমার, বলে পা বাড়ালাম ভার্সিটির দিকে। সিয়াম পেছন থেকে ডাক লাগলেন, মিথি। জি বলুন। অচেনা কারোর সাথে মিশবা না। আবারও রাগ তুলে দিল, কড়া গলায় বললাম, সেটা আপনি বলে দিতে আসবেন না, তোমার আব্বু বলতে বলেছে। উনি আমাকে তাহলে ডিরেক্টলি বলতেন, নিজের কথা আব্বুর বলে চালাতে আসবেন না, মাইন্ড ইউর লিমিটস। এর আগে ফুসতে ফুসতে ভার্সিটির ভিতর ঢুকলাম। কিছু দূর হাঁটতেই এই যে প্রেশার। আমি ঘুরে দাঁড়ালাম। কয়েকটা ছেলে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম র্যাগিংয়ের পাল্লা। মিশুর সাথে সকালটা ওভাবে শুরু করে দিনটাই মাটি আমার। বললাম, আমি সেকেন্ড সেমিস্টার, প্রেশার নই, ক্লাস আছে, একটু তাড়াতাড়ি বলুন কি বলবেন। আই হাই, এত বেশ কথা বলে। তো কি হয়েছে, একটু পুরনো হয়েছো? আর একজন বলল, দেখ না দেখ না, আবার তাড়া দিচ্ছে, ক্লাস আছে ওর। ওরা হো হো করে হাসতে লাগলো বিরক্তি নিয়ে। সামনে এগোতে একজন পথ আগলে দাঁড়িয়ে বলল, নট নাও, আমরা এখনো যেতে বলিনি। আমি কিছু বলার আগেই তবুও যাবে না। পিছন ঘুরে তাকিয়ে দেখি হারুর ভাইয়া, স্পাইক করা চুল, আকাশি টি শার্টের উপর জ্যাকেট, জিন্স, চোখে সানগ্লাস পরে মিটমিটি হাসছে। পাশে আরও দাঁড়িয়ে, ও নিজেও হাসছে। আমার সামনের লোকটা অবাক হয়ে বলল, আপনি ভাই ভার্সিটিতে? উনি সানগ্লাস খুলে এগিয়ে এসে বললেন, আসলাম তোদের খবর নিতে। চিনলে আমাকে? অবশ্যই এত তাড়াতাড়ি চেহারা বললে কি চলে? আমার দিকে তাকিয়ে বলল কথাগুলো সে। ওই লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে, এর চোখে এসব ছেড়ে পড়াশোনা কর। লোকটা ঘাড় দুলিয়ে বলল, জি ভাই। এই লোকটা বড়ই আজব একটা লোক। ভয় দেখানোর সময় এমনভাবে ভয় দেখায় যে সবাই ভয় পেতে বাধ্য। কিন্তু ওরা এত সহজে মেনে নিল। যেভাবে বলল মনে হয় চেনে ওনাকে। কিরে মিথি, চল যাই। হ্যাঁ চল। আরুর সাথে চলে এলাম। ওর ভাইয়া ওখানেই ঠাই মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। ফার্স্ট ক্লাস শেষে বেরোতেই মালু, উর্বি, রায়হান তিনটে আসলো। আরও ছিল আমার সাথে। মালুর হাতে 4টা আইসক্রিম, মালু একটা আইসক্রিম আমার দিকে বাড়িয়ে বলল, নে ধর, গলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ কর। বলতে বলতে বাকি আইসক্রিমগুলো সবাইকে দিল। এটা, আরে তোর চিরকুটের কথা শোনার জন্য গিফট। রায়হান বলল, মিতির উছিলায় পেট ভর্তি করছিস, আমারটা কই? আবে কিপটার দোকানদার, কোনো দিন খাইয়েছিস যে খেতে চাচ্ছিস? তুই আদমশুমারির বাইরে। ওরা সবাই হাসলো। আরও বলল, উই ক্যান শেয়ার। আমরা বড় বড় করে ওর দিকে তাকালাম। ও কিছুটা চমকে গিয়ে বলল, না না, মানে উই উই কান্ট শেয়ার। কিনে আনো তুমি রায়ান। রায়ান চলে গেল আইসক্রিম পেয়ে আমার খুশি দেখে গিয়ে। তার মানে রিয়াপি জানে আমি ঠিক মতো মেডিসিন নিয়েছি, এজন্য মালুর কাছে, কিন্তু ও নিজেই দিল না কেন? আপি আসলো না কেন? ও আসবে কেন তাহলে? ও হ্যাঁ শোন, চিরকুট আইসক্রিম, মেডিসিন এসব নিয়ে আপিকে কিছু বলবে না, রাগ করবে। এতে রাগ করার কী আছে? সেটা আমি কি করে বলবো? কারণটাও জিগাবি না? বিষয়টা বুঝলাম না, তবে আপনি যদি বারণ করে থাকে তাহলে নিশ্চয়ই কারণ আছে। চুপ থাকাই ভালো। কিরে মিতি, কাল তুই হাওয়া হয়ে গেলি কেন? বাজে বকবি না একদম। নিজেরা এই লাপাত্তা থেকে আমাকে বলতে আসছে। উর্বি বলল, আরে আরে, তা কিভাবে? তোকে তো ক্লাস শেষে খুঁজে পেলাম না। নাটক ছাড়বি? তোরাই না আমাকে ছেড়ে চলে গেলি আরুর ভাইয়ের আলাদা বচন শুনতে। কথাটা বলা শেষ হতেই মনে পড়লো আরুও ওখানে দাঁড়িয়ে।
চোখ কিছু বন্ধ করে নিলাম। না জানি কি কি শোনাবে। ওদের সবারই তো তার সাথে আবার বেশি ভাব। রায়হান বলল, তোমার ভাইয়া এসেছিল? আরও কিছুটা লজ্জা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ আজও এসেছিল। আমাকে ড্রপ করে দিয়ে অফিসে গেছে। মালু, উর্বি, তোদের সাথে আমার কথা আছে। হ্যাঁ বল না। আমি দুটোকে টেনে একটু দূরে নিয়ে আসলাম। আর রায়হান